হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো এখন আমরা ডিসকাস করছি ডাব্লিউবিসিএস মেন্স এক্সাম 2014 সালে যে এক্সামটি হয়েছিল ডাব্লিউবিসিএস মেন্স, তার পলিটির ফার্স্ট পার্ট। আজ ফার্স্ট পার্ট ডিসকাস করবো। এটা আমরা দুটো পার্টের মধ্যে কমপ্লিট করব। ওকে, দুটো পার্টের মধ্যে এটা আমরা কমপ্লিট করছি। টোটাল 50 কোশ্চেন আছে ইন্ডিয়ান পলিটি থেকে। ওকে, তো আজকে 25 কোশ্চেন এবং কাল আমরা 25 কোশ্চেন ডিটেলস অ্যানালাইসিস করে ডিসকাস করব। তো আজকে ফার্স্ট 25 কোশ্চেন আজকে আমরা ডিসকাস করছি। তো এই প্রশ্নগুলো কাদের কাজে লাগবে? যারা এবছর ডাব্লিউবিসিএস মেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছ, পরের বছর ডাব্লিউবিসিএস প্রিলিমসের জন্য প্রিপারেশন নিচ্ছ, এবং তার সাথে যারা এনটিপিসি এবং গ্র্যাজুয়েশন লেভেলের এক্সামে প্রিপারেশন নিচ্ছ, যেমন এসএসসি সিজিএল, এই সব এক্সামে খুব কাজে লাগবে। কারণ আমি তোমাদের এসএসসি সিজিএলের 2020 কোশ্চেনগুলো করাচ্ছিলাম, এখান থেকে ডাইরেক্ট প্রশ্ন একটু ঘুরিয়েই সেই প্রশ্নগুলো ওখানে দিয়ে দিয়েছে। তো এইগুলো তোমাদের বিশেষ করে তুমি যদি গ্র্যাজুয়েশন লেভেলের স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে অবশ্যই তোমাদের এটা দেখতে হবে। এবং যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখবে এবং অল নোটিফিকেশান অন করে রাখবে, যাতে যখনই ভিডিও দিই তোমরা দেখতে পাবে। তো ফার্স্ট কোশ্চেন দেখো, ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে কী এসেছিল? হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং অ্যামেন্ডমেন্টস অ্যাডেড দ্য ওয়ার্ড সেকুলার টু দ্য প্রেরাম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? নিম্নলিখিত সংশোধনীগুলির মধ্যে কোনটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সেকুলার শব্দটি যুক্ত করেছে? তো এটা কততম অ্যামেন্ডমেন্ট বা কততম সংবিধান সংশোধনী? তো এটা মনে রাখবে, 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই সেকুলার শব্দটি ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রেরাম্বলে অ্যাড হয়েছে। এবং এর সাথে মনে রাখবে, এই 42তম যে সংবিধান সংশোধন, এটি হয়েছিল কত সালে? 1976 সালে। তো এই সালটাও তোমরা এর সাথে মনে রাখবে। এবং এর সাথে মনে রাখবে, এই 42তম সংবিধান সংশোধনকেই মিনি কনস্টিটিউশনও বলা হয়ে থাকে, যেটা তোমাদের রিসেন্টলি বিভিন্ন এক্সামেও এসেছে। ওকে, তো এইগুলো মনে রাখবে। এবং এর সাথে এই সেকুলার এই শব্দটির সাথে সোশ্যালিস্ট, ইন্টিগ্রেটেড অফ দ্য নেশন, এগুলোও কিন্তু অ্যাড হয়েছিল এই 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমেই। 44তম সংবিধান সংশোধন যেটা বলা হয়েছে, দেখো অপশন এতে, এটাতে কি হয়েছিল? এটাতে সম্পত্তির অধিকার যেটা, সেটা মৌলিক অধিকার থেকে বাদ পড়েছিল এই 44তম সংবিধানের সংশোধনীর মাধ্যমে। তো এই 42তম এবং এই 44তম, এই দুটো খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় কাজে লাগার মতো। পরবর্তী 2 নম্বর প্রশ্ন দেখো, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডেসক্রাইব ইন্ডিয়া অ্যাজ এ, তো ভারতের সংবিধান ভারতকে বর্ণনা করেছে কী রূপে? তো এটা মনে রাখবে, এটার অ্যান্সার কী হচ্ছে, যে ভারতের সংবিধান ভারতকে বর্ণনা করেছে ইউনিয়ন অফ স্টেটস রূপে। এবং এটা সংবিধানের, আমাদের সংবিধানের 1 নম্বর ধারা, 1 নম্বর আর্টিকেলে এটা বলা হয়েছে, 1 নম্বর ধারায় এটা বলা হয়েছে যে ভারত হচ্ছে ইউনিয়ন অফ স্টেটস। এটা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন 3 নম্বর, হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং চ্যাপ্টার্স প্রভিশনস হ্যাজ বিন ডেসক্রাইব অ্যাজ দ্য সোল অফ দ্য কনস্টিটিউশন? নিম্নলিখিত কোন অধ্যায়কে সংবিধানের প্রাণ হিসাবে বর্ণনা করা হয়েছে? তো এর আগেই পড়লাম, সংবিধানের প্রাণ হিসাবে কাকে বলা হয়েছে? প্রেরাম্বলকে, প্রস্তাবনাকে। তো অপশন সি হয়ে যাচ্ছে এটার অ্যান্সার। এবং এর সাথে মনে রাখবে, এই যে অপশন এতে যেটা রয়েছে ফান্ডামেন্টাল রাইটস, মানে হচ্ছে মৌলিক অধিকার, এইটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো এটা নেওয়া হয়েছে ইউএসএ সংবিধান থেকে নেওয়া হয়েছে ফান্ডামেন্টাল রাইটস। ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, তো এটা কাদের সংবিধান থেকে নেওয়া হয়েছে? ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এটা নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। এই প্রশ্নের যেটা অ্যান্সার, দ্য প্রেরাম্বল মানে হচ্ছে প্রস্তাবনা, এটাও কিন্তু ইউএসএর সংবিধান থেকেই নেওয়া হয়েছে। এবং অপশন ডিতে যেটা রয়েছে দেখো, জুডিশিয়াল রিভিউ, এটাও কিন্তু নেওয়া হয়েছে ইউএসএর সংবিধান থেকে। তাহলে কোন সংবিধান থেকে কোনটা নেওয়া হয়েছে সেটাও কিন্তু তোমাদের পড়তে হবে, ওটা তোমাদের প্রিলিমসে খুব কাজে লাগবে। 4 নম্বর প্রশ্ন, দ্য পাওয়ার টু ফর্ম নিউ স্টেটস অর চেঞ্জ দ্য বাউন্ডারিজ অফ দ্য এক্সটিংক্ট স্টেট রেস্ট উইথ, এখানে মানে কি বলা হয়েছে, যে নতুন রাজ্য গঠন বা বিদ্যমান কোনো রাজ্যের সীমানা পরিবর্তন করার ক্ষমতা কার রয়েছে? এটার অ্যান্সার কী হবে, যে কোনো নতুন রাজ্য গঠন বা কোনো রাজ্যের বাউন্ডারি সীমানা পরিবর্তনের ক্ষমতা একমাত্র আছে পার্লামেন্টের, সংসদের হাতে। এবং এইটা কোন নম্বর, কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে? এটা দেখবে আর্টিকেল 3তে বলা হয়েছে যে পার্লামেন্টের হাতে সেই ক্ষমতা আছে, যে নতুন কোনো রাজ্য গঠন বা কোনো রাজ্যের বাউন্ডারি চেঞ্জ করতে পারে। আর্টিকেল 3তে এটা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, the states
রিকগনিশন কমিশন সেট আপ ইন 1953 টু কনসিডার দ্য ডিমান্ড অফ লিঙ্গুইস্টিক স্টেট ওয়াজ হেল্ড বাই, বলছে ভাষাগত রাষ্ট্রগুলির চাহিদা বিবেচনার জন্য 1953 সালে প্রতিষ্ঠিত রাজ্য পুনর্গঠন কমিশন, ওকে, স্টেট রিকগনিশন কমিশন, এটা কার নেতৃত্বে গঠিত হয়েছিল? তো এটা মনে রাখবে 1953 সালে এটি গঠিত হয়েছিল এবং এটা গঠিত হয়েছিল সৈয়দ ফজল আলীর নেতৃত্বে। এবং এর সাথে মনে রাখবে ভাষাভিত্তিক নতুন কমিশন গঠিত হয়েছিল। এবং প্রশ্ন তোমাদের প্রিলিমস এক্সামে এসেছে, দেখবে তোমরা যে ভাষাভিত্তিক প্রথম কোন রাজ্য গঠিত হয়েছিল। তো এটা তোমরা সবাই জানো আশা করি যে ভাষাভিত্তিক প্রথম রাজ্য হলো অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ হচ্ছে ভাষাভিত্তিক প্রথম রাজ্য। তাহলে কোশ্চেনটা কেমন, যেটা ইজি প্রশ্ন সেটা তোমাদের প্রিলিমসে আসছে, যেটা একটু টাফ প্রশ্ন সেটা তোমাদের মেন্সে আসছে। কিন্তু যত নতুন এক্সাম আসছে তোমাদের আপকামিং, কোশ্চেনের স্ট্যান্ডার্ড কিন্তু প্রিলিমস মেন্স প্রায় সমান হয়ে থাকছে। ওকে, তো তোমাকে মেন্স লেভেলেই কিন্তু প্রিপারেশন নিতে হবে। তুমি এসএসসি সিজিএল দাও, রেলের এনটিপিসি দাও বা ডাব্লিউবিসিএস মেন্স দাও। ডাব্লিউবিসিএস 2020 প্রিলিমস যারা দিয়েছে তোমরা জানো কোশ্চেনের স্ট্যান্ডার্ডটা কত হাই করেছে। চলে আসি 6 নম্বর প্রশ্নে। দ্য স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1956 ডিভাইডেড দ্য এন্টায়ার কান্ট্রি ইন্টু, বলছে স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1956 পুরো দেশকে বিভক্ত করেছে কেমনভাবে? তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে? এখানে এটা অ্যান্সার হবে 14টি স্টেট এবং 9টি ইউনিয়ন টেরিটরির মাধ্যমে। অপশন বি হয়ে যাবে এখানে এটার অ্যান্সার। 7 নম্বর প্রশ্নে দেখো, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রোভাইডস ফর, তো ভারতের সংবিধান আমাদের কি প্রোভাইড করছে? আমাদের সংবিধান আমাদের প্রোভাইড করছে সিঙ্গেল সিটিজেনশিপ, যেটা তোমাদের যথাসম্ভব এই বছর 2020 প্রিলিমসেও এই প্রশ্নটা এসেছিল। তো সিঙ্গেল সিটিজেনশিপ মানে হচ্ছে এক নাগরিকত্ব, এটা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোভাইড করছে। এবং এই এক নাগরিকত্ব এটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো মনে রাখবে সিঙ্গেল সিটিজেনশিপ এটা নেওয়া হয়েছে ব্রিটেনের সংবিধান থেকে। তাহলে এখানে অপশন এ হয়ে যাচ্ছে এটার অ্যান্সার। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী পেজে। ইন্ডিয়া borrowed the idea of directive principle of state policy from the constitution of, তো কোন দেশের সংবিধান থেকে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি নেওয়া হয়েছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো মেন্সে তোমাদের প্রশ্ন আসছে যে কোন দেশের সংবিধান থেকে কোনটি নেওয়া হয়েছে। তো দেখো এই ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এটা নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। ওকে, এবং এটা ভারতীয় সংবিধানের পার্ট 4-এ আছে। পার্ট 4-এ কী আছে? ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এবং এটা কত নম্বর আর্টিকেল থেকে কত নম্বর? এটা মনে রাখবে 36তম আর্টিকেল থেকে 51তম আর্টিকেল পর্যন্ত হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির মধ্যে পড়ছে। ওকে, এবং আর একটা জিনিস মনে রাখবে, এটি থেকে মানে এই ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি থেকে আমরা কল্যাণমূলক রাষ্ট্রের ধারণা বা ওয়েলফেয়ার অফ স্টেটের ধারণা জানতে পারি। ওকে, তো এবার এখানে আমরা আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হলো ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। জার্মানি থেকে কী নেওয়া হয়েছে? তো জার্মানি থেকে মনে রাখবে নেওয়া হয়েছে এমার্জেন্সি যেটা সেটা নেওয়া হয়েছে জার্মানি থেকে। সাউথ আফ্রিকা থেকে কী নেওয়া হয়েছে? সাউথ আফ্রিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে অ্যামেন্ডমেন্ট বা সংশোধন পদ্ধতি। ওকে, সংবিধান সংশোধন সেটা নেওয়া হয়েছে সাউথ আফ্রিকার সংবিধান থেকে। এবং এটা বর্তমানে যেটা তোমার রয়েছে অ্যামেন্ডমেন্ট পদ্ধতি 368 নম্বর ধারায়, এটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এসএসসি সিজিএল 2020 পরীক্ষায় এই প্রশ্নটি এসেছিল যে তোমাদের অ্যামেন্ডমেন্ট পদ্ধতি কত নম্বর ধারায় রয়েছে। 9 নম্বর প্রশ্ন দেখো, ইন হুইচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন ডাজ দ্য কনসেপ্ট অফ ওয়েলফেয়ার স্টেট ফাইন্ড ইলাবোরেশন? দেখো কিছুক্ষণ আগেই তোমাদের বললাম যে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি থেকে আমরা কি ধারণা পাচ্ছি? যে ওয়েলফেয়ার স্টেট ফাইন্ড ইলাবোরেশন, ওয়েলফেয়ার অফ স্টেটের ধারণা পাচ্ছি কোথা থেকে? ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। তাহলে একটা তোমার যদি ডিটেলস জানা থাকে তাহলে একটা প্রশ্ন দেখেই কিন্তু তুমি 2-3টে প্রশ্নের অ্যান্সার করতে পারবে। আর একবার বলে দিই, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি পার্ট 4-এ আছে, কিছুক্ষণ আগেই বললাম পার্ট 4, এবং এটা আর্টিকেল 36 থেকে 51-র মধ্যে পড়ছে। এবং অপশন বিতে যেটা রয়েছে, এবং আরেকটা প্রশ্ন যেটা ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি এটা কোথা থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ডের সংবিধান থেকে। ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার, সব থেকে ইম্পর্টেন্ট। এই ভিডিও ডেসক্রিপশনে আমি আরেকটা ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো, আর্টিকেল 12 থেকে আর্টিকেল 35 পর্যন্ত ফান্ডামেন্টাল রাইটস, এবং এটা সংবিধানের পার্ট 3-তে রয়েছে।
এইখান থেকে প্রচুর প্রশ্ন তোমাদের প্রিলিমস মেন্স দুটো পরীক্ষাতেই আসে। ওকে, এটা আমি খুব ভালোভাবে একটা ভিডিও বানিয়েছিলাম, তো সেটা লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো ফান্ডামেন্টাল রাইটস এটা কাদের সংবিধান থেকে নেওয়া হয়েছে, কিছুক্ষণ আগেই বলেছিলাম ফান্ডামেন্টাল রাইটস নেওয়া হয়েছে ইউএসের সংবিধান থেকে। এটা আর্টিকেল 12 থেকে আর্টিকেল 35 পর্যন্ত, এবং এটা সংবিধানের পার্ট 3-তে রয়েছে। 10 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং ইজ এ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এইগুলোর মধ্যে 4টে স্টেটমেন্ট দেওয়া রয়েছে, এগুলোর মধ্যে কোনটা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির মধ্যে পড়ছে। তাহলে দেখো, তোমাদের বলেছিলাম ফান্ডামেন্টাল রাইটস ভালোভাবে পড়তে। ফান্ডামেন্টাল রাইটস যদি তোমার পড়া থাকে, তাহলে এই প্রশ্নটার অ্যান্সার তুমি খুব ইজিলি পড়তে পারবে। তো অপশন এতে যেটা রয়েছে দেখো, ইকুয়ালিটি বিফোর ল। ইকুয়ালিটি বিফোর ল এটা কত নম্বর আর্টিকেল আছে, এটা আছে আর্টিকেল 14, যেটা তোমার ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ছে। 2 নম্বর যেটা রয়েছে দেখো, যে দ্য স্টেট শ্যাল নট ডিসক্রিমিনেট এগেনস্ট এনি পার্সন গ্রাউন্ড রিলিজিয়ান রেস কাস্ট। এটা কত নম্বর ধারায় বলা আছে, এটা আর্টিকেল 15-এ বলা রয়েছে। ওকে, অপশন সিতে যেটা রয়েছে আনটাচেবিলিটি, এটা কত নম্বর ধারায়, এটা আর্টিকেল 17-এ বলা রয়েছে। তাহলে এই তিনটেই হয়ে গেল, আর্টিকেল 14, 15, 17 তিনটেই হয়ে গেল কিন্তু ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকারের মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে বাকি যেটা রইল অপশন ডি, সেটাও তোমার অ্যান্সার করতে পারে। এবং তোমার যদি এটা ভালোভাবে পড়া থাকে, দ্য স্টেট শ্যাল endeavor to protect and improve the environment of safeguarding of forest and wildlife। এটা কত নম্বর ধারায় বলা আছে, এটা 48A ধারাতে বলা রয়েছে। দেখো, আমি তোমাদের 2018 যখন প্রিলিমস পরীক্ষা হয়েছিল WBCS-এ, তখন আমি কিছু ডেসক্রিপটিভ ক্লাস করেছিলাম ইন্ডিয়ান কনস্টিটিউশনের, এইগুলো সব আমি সেখানে করিয়েছিলাম। তো এই ভিডিও ডেসক্রিপশনে আমি একটা প্লেলিস্ট দিয়ে রাখবো, 10টা কি 12টা ক্লাস করিয়েছিলাম, সেই ক্লাসগুলো পারলে একটু দেখে নিও। খুব ডিটেলস আমি করেছিলাম বাংলাতে। ওকে, তো সেটা অবশ্যই দেখে নিও। তো এটা অপশন ডি হয়ে যাচ্ছে এটার অ্যান্সার, কারণ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি কত নম্বর থেকে 36 থেকে 51 নম্বর ধারার মধ্যে পড়ছে, এবং এটা কত 48A ধারাতে এটা বলা রয়েছে। ওকে, পরের প্রশ্ন, রাইট টু প্রপার্টি ইজ এ সম্পত্তির অধিকার কি। তো দেখো, সম্পত্তির অধিকার 44 নম্বর অ্যামেন্ডমেন্ট, মানে 1978 সালের আগে পর্যন্ত ফান্ডামেন্টাল রাইটসে ছিল। 44 নম্বর অ্যামেন্ডমেন্ট বা 44 নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে এটা ফান্ডামেন্টাল রাইটস থেকে বাদ পড়ে যায়, এবং এটি বর্তমানে হচ্ছে আমাদের লিগ্যাল রাইট, এবং এটি সংবিধানের 300A ধারাতে রয়েছে বর্তমানে। তো প্রশ্ন যদি আসে তোমাদের টাফ করার জন্য, রাইট টু প্রপার্টি কত নম্বর ধারায় রয়েছে, তো এটা বর্তমানে রয়েছে 300A ধারাতে, এবং এটা আমাদের বর্তমানে লিগ্যাল রাইট, এগুলো মনে রাখবে। 12 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং ইজ নট এ ফান্ডামেন্টাল রাইটস। এগুলোর মধ্যে কোনটি মৌলিক অধিকার নয়। তো দেখো, অপশন এতে যেটা রয়েছে রাইট এগেনস্ট এক্সপ্লোটেশন, তো এটা কত আর্টিকেল, রাইট এগেনস্ট এক্সপ্লোটেশন এটা বলা রয়েছে আর্টিকেল তোমার 23 থেকে 24-এর মধ্যে। ওকে, ইকুয়ালিটি বিফোর ল কিছুক্ষণ আগে বললাম যে আর্টিকেল 14-এ এটা বলা রয়েছে। রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান এটা আর্টিকেল 25 থেকে 28-এর মধ্যে বলা রয়েছে। এবার আমরা সবাই জানি যে ফান্ডামেন্টাল রাইটস 12 থেকে 35 নম্বর ধারার মধ্যে পড়ছে। তাহলে এই তিনটেই আর তোমার ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ছে। তাহলে কোনটা নয়, সেটা হচ্ছে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, এটা তোমাদের ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির মধ্যে পড়ছে। ওকে, ওটা যখন ডিটেলসে পড়বে তখন দেখবে এটা ওখানে পেয়ে যাবে। তাহলে অপশন বি হচ্ছে এটা অ্যান্সার, যে এটা কোনো ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার নয়। 13th নম্বর প্রশ্ন, দ্য ভার্ডিক্ট বাই দ্য সুপ্রিম কোর্ট দ্যাট দ্য অরিজিনাল বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন ক্যান নট বি অ্যামেন্ডেড ওয়াজ গিভেন ইন হুইচ কেস। বলছে সুপ্রিম কোর্ট রায় দেয় যে সংবিধানের যে মূল বা বেসিক কাঠামো সেটা কখনোই সংশোধন করা যায় না, সেটি কোন রায়ে বলা হয়েছিল। তো এটা বলা হয়েছিল কেশবানন্দ ভারতী কেসে। এই কেশবানন্দ ভারতী কেস এটা কি, তো 1973 সালে কেশবানন্দ ভারতী বনাম কেরালা রাজ্য সরকারের একটা মামলা হয়েছিল। সেই মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে সংবিধানের যে মূল বা বেসিক কাঠামো সেটা কখনোই সংশোধন করা যাবে না। ওকে, তো অপশন ডি হয়ে যাচ্ছে এটার অ্যান্সার। তাহলে যে টপিকগুলো আমরা পড়ছি তোমরা খাতায় নোট ডাউন করবে, এবং সেই টপিকগুলোকে কিন্তু খুব ভালোভাবে প্রিপারেশন করবে, তাহলে দেখবে পরীক্ষায় খুব ইজি হয়ে যাবে। 14th নম্বর প্রশ্ন, দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ ইলেক্টেড
বাই অ্যান ইলেকটোরাল কলেজ কনসিস্টিং অফ দ্য মেম্বার অফ, তো ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচন করে কারা? তো এটা আমরা সবাই জানি যে ভারতের উপরাষ্ট্রপতি ভাইস প্রেসিডেন্ট এটা নির্বাচন করে লোকসভা এবং রাজ্যসভার মেম্বাররা। তো অপশন বি হয়ে যাচ্ছে এখানে এটার অ্যান্সার। এবার একটা জিনিস তোমাদের যেটা জেনে রাখতে হবে ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতি সম্বন্ধে। তো উপরাষ্ট্রপতি হতে গেলে মিনিমাম এজ লাগে 35 বছর, মিনিমাম এজ উপরাষ্ট্রপতি হতে গেলে, এবং এর কার্যমেয়াদ বা কার্যকাল কত বছরের? এর কার্যকাল হচ্ছে 5 বছরের। এবং আরেকটা জিনিস তোমরা মনে রাখবে, পদাধিকার বলে উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন রাজ্যসভার চেয়ারম্যান। ওকে, পদাধিকার বলে উপরাষ্ট্রপতি হচ্ছেন রাজ্যসভার চেয়ারম্যান, এবং এটা আর্টিকেল 64-তে বলা রয়েছে, ধারা 64-তে বলা হয়েছে যে পদাধিকার বলে উপরাষ্ট্রপতি হচ্ছেন রাজ্যসভার চেয়ারম্যান। আরেকটা যেটা তোমাদের পরীক্ষায় আসতে পারে সেটা হচ্ছে উপরাষ্ট্রপতি নির্বাচন, ইলেকশন অফ ভাইস প্রেসিডেন্ট, এটা আর্টিকেল 66-এ বলা আছে। তো এই ডিটেলসগুলো একটু মনে রাখবে। এবার আমরা চলে যাই নেক্সট পেজে। এখানে দেখো খুব ইজি আরেকটা প্রশ্ন রয়েছে, কি বলেছে, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতের রাষ্ট্রপতি নমিনেট করে কতজন মেম্বারকে লোকসভায় এবং কতজন মেম্বারকে রাজ্যসভায়? তো আমরা সবাই জানি যে ভারতের রাষ্ট্রপতি তিনি 2 জন মেম্বারকে লোকসভায় এবং 12 জন মেম্বারকে রাজ্যসভায় মনোনীত করতে পারেন। তা তোমাদের পরীক্ষায় যদি প্রশ্ন আসে ভারতের রাষ্ট্রপতি কতজনকে মনোনীত করতে পারেন লোকসভা এবং রাজ্যসভা মিলে, কত হচ্ছে টোটাল? 14 জনকে। তার মধ্যে 2 জনকে করতে পারে লোকসভায় এবং 12 জনকে করতে পারে রাজ্যসভায়। তো এটা মনে রাখবে, গুলিয়ে ফেলবেন না। পরবর্তী প্রশ্ন, এবং এটার অ্যান্সার কী হয়ে যাচ্ছে তাহলে? অপশন বি, 2 জন এবং 12 জন। 16 নাম্বার কোশ্চেন দেখো, হু অ্যামং দ্য ফ্লোয়িং ডিড নট সার্ভ অ্যাজ দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বিফোর বিকামিং দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? নিম্নলিখিতর মধ্যে কে ভারতের রাষ্ট্রপতি হওয়ার আগে ভারতের উপরাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেনি বলেছে। কোশ্চেনটাকে শুধু শুধু ঘুরিয়ে দিয়েছে ওরা। তো এখানে এটা মনে রাখবে, এখানে এটা অ্যান্সার কী হচ্ছে? ডক্টর এপিজে আব্দুল কালাম। তিনি একজন রাষ্ট্রপতি, তিনি রাষ্ট্রপতি হওয়ার আগে ভারতের উপরাষ্ট্রপতি হিসেবে কখনো দায়িত্ব পালন করেননি, এটা মনে রাখবে। তো অপশন সি হচ্ছে এটা অ্যান্সার, ডক্টর এপিজে আব্দুল কালাম। 17 নম্বর প্রশ্ন, আউট অফ দ্য ফ্লোয়িং হু সার্ভ অ্যাজ দ্য ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন? তো ভারতের প্রথম উপরাষ্ট্রপতিকে, তো ভারতের প্রথম উপরাষ্ট্রপতি হচ্ছেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, তারপরে হয়েছিলেন ডক্টর জাকির হুসেন, এবং তৃতীয় ভাইস প্রেসিডেন্ট তিনি ছিলেন ভিভি গিরি। তো এই পরপর 3 জনের নামই কিন্তু তোমাদের মনে রাখতে হবে। 18 নম্বর প্রশ্ন, ইন হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হ্যাজ দ্য জয়েন্ট সিটিং অফ লোকসভা অ্যান্ড রাজ্যসভা বিন প্রোভাইডেড? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বা কোন ধারায় বা কোন আর্টিকেলে লোকসভা এবং রাজ্যসভার যৌথ অধিবেশনের কথা বলা হয়েছে? তো লোকসভা এবং রাজ্যসভার যৌথ অধিবেশন এটা বলা হয়েছে আর্টিকেল 108, 108 নম্বর ধারাতে। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। 133 নম্বর ধারায় সিভিল ম্যাটারের কথা বলা হয়েছে, এবং 143 নম্বর ধারায় সুপ্রিম কোর্টের পরামর্শ দান বা অ্যাডভাইসরি জুডিশিয়াল এর কথা বলা হয়েছে। তো অপশন বি হয়ে যাচ্ছে এখানে এটা অ্যান্সার, যে 108 নম্বর ধারায় লোকসভা এবং রাজ্যসভা যৌথ অধিবেশনের কথা বলা হয়েছে। 19 নম্বর প্রশ্ন, এটা তো তোমাদের ইকোনমিক্সের অ্যাড হয়ে গেছে। তো মনে রাখবে, দ্য ফার্স্ট 5-year প্ল্যান ইন ইন্ডিয়া ওয়াজ লঞ্চ ইন দ্য ইয়ার? ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু হয়েছিল কোন সালে? তো ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু হয়েছিল 1951 সালে। এই 5-year প্ল্যান থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে, তো এটা ইন্ডিয়ান ইকোনমিক্সের এখানে এটা অ্যাড হয়ে গেছে, তো এটা তোমরা অ্যাডজাস্ট করে নেবে। পরের প্রশ্ন, দ্য ফার্স্ট ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া? ভারতের প্রথম ইলেকশন কমিশনার কে বা প্রথম নির্বাচন কমিশনার কে? অনেকগুলো পরীক্ষা এসছে, তোমরা সবাই জানো যারা প্রিপারেশন নিচ্ছ পরীক্ষার জন্য। তো এটা অ্যান্সার কী হবে? সুকুমার সেন হচ্ছেন ভারতের প্রথম ইলেকশন কমিশনার বা ভারতের প্রথম নির্বাচন কমিশনার। এই যে ইলেকশন কমিশন এটা 1950 সালে 25শে জানুয়ারি গঠিত হয়েছিল। নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশন এটা 1950 সালে 25শে জানুয়ারি গঠিত হয়েছিল, এটা মনে রাখবে। এই জন্য 25শে জানুয়ারি কী হিসেবে পালন করা হয়? এই দিন পালন করা হয় ন্যাশনাল ভোটার্স ডে। ওকে, এটা কীভাবে আসছে তোমরা বুঝতে পারছো। এবং এই যে ইলেকশন কমিশন
এটা কত নম্বর ধারায় বলা আছে? তো আর্টিকেল 324 নম্বর ধারায় ইলেকশন কমিশনের কথা বলা হয়েছে। তো এগুলো কিন্তু তোমাদের এরকমভাবেই পড়তে হবে। একটা কোশ্চেন থেকে কীভাবে তোমরা আদার্স ডিটেলসগুলো নিয়ে আসবে সেইগুলো যখন শিখে যাবে তখন দেখবে তুমি নিজে নিজে নোট বানাতে পারছো। 21 নম্বর প্রশ্ন, হুইচ অ্যামং দ্য ফ্লোয়িং ইজ দ্য মিডল ইউনিট অফ 3 টায়ার পঞ্চায়েতি রাজ সিস্টেম? তো পঞ্চায়েতি রাজ 3 টায়ার সিস্টেম বা 3 স্তরীয় সিস্টেম, এটা আমরা সবাই জানি। এর মধ্যে কোনটা মিডিল ইউনিট সেটা বলা হয়েছে। তো দেখো সবথেকে নিচের ইউনিট যেটা সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, মিডিল ইউনিট সেটা হচ্ছে পঞ্চায়েত সমিতি, এবং সে যেটা সবথেকে উপরে রয়েছে সেটা হচ্ছে জেলা পরিষদ। তাহলে এই তিনটেই কিন্তু তোমাকে মনে রাখতে হবে, এবং এটা শুধু মেন্স নয়, তোমাদের প্রিলিমস বা অনেক এক্সামেও কিন্তু এসেছে। 22 নম্বর প্রশ্ন দেখো, সরকারিয়া কমিশন ওয়াজ সেট আপ ইন দ্য ইয়ার? সরকারিয়া কমিশন কবে প্রতিষ্ঠিত হয়েছিল? তো সরকারিয়া কমিশন এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1983 সালে। এবার এই সরকারিয়া কমিশনটা কি? তো মনে রাখবে, এটা অনেক সময় পরীক্ষায় এসেছে যে সরকারিয়া কমিশনটা কি। তো এটা হচ্ছে কেন্দ্র এবং রাজ্যের অর্থনৈতিক সম্পর্ক নির্ধারণ করার জন্য এই সরকারিয়া কমিশনটা গঠন করা হয়েছিল, কেন্দ্র এবং রাজ্যের অর্থনৈতিক সম্পর্ক নির্ধারণ করার জন্য। ওকে, 23 নম্বর প্রশ্ন দেখো, এটা ইন্ডিয়ান হিস্ট্রিও কিন্তু সেটা তোমাদের পলিটির মধ্যে দিয়ে দিয়েছে। মন্টেগু-চেমসফোর্ড রিপোর্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ? তো মন্টেগু-চেমসফোর্ড রিপোর্ট এটি কোনটির সাথে সম্পর্কিত? তো এটা খুব ইজি প্রশ্ন, এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, 1919, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। এবার আমরা চলে যাচ্ছি নেক্সট পেজে। 24 নম্বর প্রশ্ন কী বলেছে দেখো, আনলাইক দ্যাট অফ দ্য লোকসভা হোয়াট ইজ দ্য পিরিয়ড অফ দ্য রাজ্যসভা? দেখো কোশ্চেনটা ভালোভাবে পড়বে তারপরে অ্যান্সার করবে। অনেকজনে এটা 6 বছর অ্যান্সার করে দেবে কিন্তু ভুল অ্যান্সার হয়ে যাবে। এখানে কি প্রশ্নটা বলেছে, আনলাইক দ্যাট লোকসভা হোয়াট ইজ দ্য পিরিয়ড অফ রাজ্যসভা? রাজ্যসভার পিরিয়ড কত? রাজ্যসভার মেম্বারদের বলেনি। তো একটা কথা সবসময় মনে রাখবে, রাজ্যসভা হচ্ছে একটা পার্মানেন্ট হাউস, এটি হচ্ছে একটি স্থায়ী কক্ষ, এটা কখনোই ভেঙে যায় না। তাহলে এখানে এটা অ্যান্সার কী হবে? এখানে এটা অ্যান্সার হবে অপশন সি, যে লোকসভার মতো রাজ্যসভা হচ্ছে একটি পার্মানেন্ট হাউস। লোকসভা নয় কিন্তু, এখানে কি বলেছে, আনলাইক বলেছে, কিন্তু এটা ভালোভাবে পড়বে, লাইক বলেনি, লোকসভার মতো বলেনি, কিন্তু লোকসভার বিপরীতে রাজ্যসভা হচ্ছে একটি পার্মানেন্ট হাউস, ইট ইজ এ পার্মানেন্ট হাউস। এবার রাজ্যসভা সম্বন্ধে আমি কিছু ডিটেলস বলবো যেটা তোমাদের নোট ডাউন করে নিতে পারো, তোমাদের কাজে লাগবে। তো মনে রাখবে, রাজ্যসভা এটি হচ্ছে একটা পার্মানেন্ট হাউস বা একটি স্থায়ী কক্ষ যেটা কোনো ভেঙে যায় না। রাজ্যসভার মেম্বার হতে গেলে মিনিমাম এজ লাগে 30 বছর। ওকে, মিনিমাম এজ রাজ্যসভার মেম্বার হতে গেলে, এবং এদের মেয়াদ, রাজ্যসভার মেম্বারদের মেয়াদ থাকে 6 বছর, অথবা আরেকটা যেটা হতে পারে সেটা হচ্ছে প্রতি 2 বছর অন্তর রাজ্যসভার যতগুলো মেম্বার আছে তার 1/3% রিটায়ার্ড করবে, মানে অবসর নেবে। ওকে, রাজ্যসভার যে মেম্বার থাকে তাদের মিনিমাম তোমার যেটা 6 বছরের জন্য তারা নির্বাচিত হয়, 6 বছর পর তাদের বাদ পড়ে যায় অটোমেটিক। আরেকটা যেটা হচ্ছে যে রাজ্যসভা যে মেম্বার আছে প্রত্যেক 2 বছর অন্তর 1/3 মেম্বার অটোমেটিকলি অবসর নেবে এবং তার জায়গায় নতুন মেম্বার আসবে। এবং আরেকটা যেটা তোমাদের কিছুক্ষণ আগে বললাম, পদাধিকার বলে ভারতের উপরাষ্ট্রপতি হচ্ছে রাজ্যসভার চেয়ারম্যান। ওকে, তো এই ডিটেলসগুলো একটু মনে রাখবে। পরবর্তী এবং লাস্ট প্রশ্ন, দ্য গার্ডিয়ান অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো ভারতীয় সংবিধানের গার্জিয়ান কাকে বলা হয়? এটা খুব ইজি, তো বলা হয় সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াকে বলা হয় দ্য গার্ডিয়ান অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো টোটাল 25 কোশ্চেন আজকে ডিসকাস করলাম। আর একটা জিনিস মনে রাখবে, এইটা পেপার 5-এর মধ্যে পড়ছে, এবং 2014 সালে যে এক্সামটি হয়েছিল সেখানে 50 ইন্ডিয়ান পলিটি থেকে এবং 50 ইন্ডিয়ান ইকোনমি থেকে। কিন্তু এখন যারা তার 2016 থেকে, তারপর থেকে মানে 15-16, এই এখন যারা দেবে 2020-তে, তোমাদের 100 মার্কস থাকবে, 100 কোশ্চেন থাকবে তোমাদের পলিটি থেকে এবং 100 থাকবে ইকোনমিক্স থেকে। ওকে, তো এগুলো একটু জেনে রাখবে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, যারা নতুন আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করবে, কিন্তু সবাই একটা করে লাইক করে দেবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।